নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। অলৌকিক ঘটনার সাক্ষী ভক্তরা, কালী মন্দিরে মিলল মায়ের রক্তবর্ণিত পদচিহ্ন। জন্ম মৃত্যুর প্রমাণপত্র লাভের জন্য উৎকুশ দিতে হচ্ছে আশাকর্মীকে। 6 জুলাই থেকে 31 জুলাই অবধি গ্রীষ্মের বন্ধের ঘোষণা শিক্ষা বিভাগের। জেলা শাসকের আশ্বাসে 2 মাসের সময়সীমা বেঁধে অনির্দিষ্টকালীন ধর্মঘট প্রত্যাহার হোমগার্ডদের। ময়নাগড়ে বাঘের আতঙ্ক, বাঘের আক্রমণে মৃত্যু গরুর। বাঘকে বাগে আনতে পিঞ্জিরা বসালো বন বিভাগ। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা নিখিল খাটসের পর্যালোচনা বৈঠক শ্রীভূমিতে। সন্ধ্যা রাতে চুরিকাণ্ড শ্রীভূমি শহরে। স্বর্ণালঙ্কার ইনভার্টার সহ নগদ অর্থ হাতিয়ে নিল চোর। কালী মন্দিরে ভক্তরা দেখতে পেল মা কালীর পদচিহ্ন। পদচিহ্নর দর্শন পেতে মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ভিড়। ভক্তরা সাক্ষী থাকলো এক অলৌকিক ঘটনার। সার্বজনীন কালী মন্দিরের দরজা খোলার সময় পুরোহিত দেখতে পান সিঁদুর মাখা পদচিহ্ন মা কালীর সামনে থেকে মন্দিরের বাইরে যাবার দৃশ্য। ঘটনাটি ছড়িয়ে পড়তেই মা কালীর পদচিহ্নের দর্শন লাভের জন্য বিভিন্ন অঞ্চল থেকে ভক্তপ্রাণ জনগণ মন্দিরে ভিড় জমাতে থাকেন। কেউ কেউ ধূপধুনো জ্বালিয়ে পূজার্চনা শুরু করেন। মায়ের পদচিহ্ন স্পর্শ করে প্রণাম করতে ব্যস্ত হয়ে পড়েন উপস্থিত ভক্তবৃন্দরা। এই ঘটনায় সমগ্র অঞ্চল জুড়ে বর্তমানে বিশ্বাস ও অনুভবের এক নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন থেকে এই মন্দির জাগ্রত মন্দির বলে স্থানীয়দের মত। এই কালী মন্দিরে পূজার্চনা করলে সকল মনোবাঞ্ছনা পূর্ণ হয় বলে লোকবিশ্বাস আছে। তিনসুকিয়ার লিডুবাসী সাক্ষী হলো একটি আধ্যাত্মিক বিরল ঘটনার। লিডু বাজার বস্তিতে থাকা সার্বজনীন কালী মন্দিরের দরজা খোলার সময় মন্দিরের পুরোহিত দেখতে পান কালী মায়ের সিঁদুর মাখা পদচিহ্ন। মন্দির যখন খুলেছি তখন মায়ের ছাপটা দেখিয়েছি। দেখার পর ব্রাহ্মণকে বললাম, দেখেন দাদা। দাদা তো দেখলো না। পরে আমি দেখা আমার পাওয়াটা একদম কাঁপা হচ্ছে। আমি কী এটা দেখলাম উদ্দেশ্য মা। তখন দেখার পর আমি সবাইকে বললাম যে তোমরা আসো, মাকে দেখে যাও। দেখার পর সবাইকে ডাকলাম যে আসো, মায়ের চরণটা দেখে যাও সবাই। মার উদ্দেশ্য রূপ বন্ধ ছিল মন্দির, তো আজকে খুলছে। তো তারপরে আমি দেখলাম, দেখার পর না বাসনগুলো নিয়ে যায়, মার পূজা হবে এখানে, বাসনগুলো ধুয়ে দিই। তারপরে এই দেখলাম মাকে। ঠিক আছে। জন্ম মৃত্যুর প্রমাণপত্রের জন্য 1.5 থেকে 2,000 টাকা উৎকুশ দিতে হচ্ছে আশাকর্মীকে। রামকৃষ্ণনগর ব্লক পিএইচসির অধীন ইসলামপুর গ্রামের আশাকর্মী আনোয়ারা বেগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। টাকা দিন, জন্মর প্রমাণপত্র নিয়ে যান। রাতাবাড়ি কেন্দ্রের মিজোরাম সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা ইসলামপুর গ্রামের মানুষকে জন্ম মৃত্যুর প্রমাণপত্রের জন্য টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ। প্রত্যন্ত এই এলাকায় আধুনিকতার ছোঁয়া এখনও পৌঁছেনি, ফলে অনলাইন আবেদন কাকে বলে একথা তাদের জানা নেই। আর এই সুযোগকে কাজে লাগিয়েই গ্রামের আশাকর্মী আনোয়ারা বেগম গ্রামবাসীদের কাছ থেকে জন্ম মৃত্যুর প্রমাণপত্রের জন্য 1,500 থেকে 2,000 টাকা করে আদায় করার অভিযোগ উঠছে। শুধু তাই নয়, গর্ভবতী বা প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেও নানা টালবাহানা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে একাংশ গ্রামবাসী রামকৃষ্ণনগরের সাব ডিভিশনাল মেডিকেল হেলথ অফিসার সহ শ্রীভূমির জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। এখন স্বাস্থ্য বিভাগ এ নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই হলো লক্ষণীয় বিষয়। অভিযোগ, আমি ইসলামপুর গ্রাম থেকে হই, আর আমার আশাকর্মীর নাম আনোয়ারা বেগম। আমার প্রথম অভিযোগ হইল গিয়া আনোয়ারা বেগমের উপরে যে আমার 3টা বাচ্চার মা হয়েছি। আমি এখনো একটা বাচ্চার নার্সের কার্ড আমি পাইছি না, আমারে দিছন না। প্রতি মাসে আইয়া খবর করি, তাই কইন আইসে না কইয়া আমারে দেই না। 2 নম্বর অভিযোগ হইল গিয়া আমার বাচ্চার জন্মর পরে তানে 2-3 বার খবর দেওয়ার পরে এরপরে তাই যাইন গিয়া দেখইন, ওজন করেন সপ্তাহ 10 দিন পরে। 3 নম্বর অভিযোগ হইল আমার বার্থ সার্টিফিকেটর লাগে অনেক কষ্ট করছি, তান বাড়ি ঘুরিয়েছি সব ডকুমেন্টস দিয়া, এরপরেও তাই দেই না। একবার আমি গেছি 300 টাকা লইয়া কইছি বইন দিলাও আমার পরে আনিয়া দিমু তোমার 200 টাকা, তাই মানছেন না কইসন, আমারে ঘুরাইয়া দিলাইছন তান বাড়ি থেকে। কইসন একলগে সব টাকা নিয়ে দিতাম, পরে দিবা। জন্মর 3 দিনের দিন তান কাছে নাম দিছি আনোয়ারা বেগমের কাছে। দেওয়ার বাদে 400 টাকা দিছি। দেওয়ার বাদে আমার বাচ্চার বাবার নামও ভুল, আমার নামও ভুল, সার্টিফিকেটটা আইসে। আইয়ালে আমার একটা বাচ্চা দি ঘুরাইয়া দিছি। দেওয়ার পরে বাচ্চাটা দিয়ে আবার রিটার্ন করিছন, কিছু হইতো না। বাদে বাচ্চার বাবাই লইয়া গেছেন, গেলেও সার্টিফিকেটটা রাখছেন রাখিয়া 5 বছর আমারে ঘুরাইছেন। ঘুরানির পরে আমি তান বাড়ির যাই গেলে হয় নগর কইল গিয়া আমার একটা বাচ্চার বার্থ সার্টিফিকেট ইসলামপুর গ্রাম ইসলামপুর আশা বেগমের নাম হইল গিয়া আনোয়ারা বেগম। এই আনোয়ারা বেগমে আমার একটা বাচ্চার বার্থ সার্টিফিকেট নিতে পয়লা দিছি, প্রথমে 500 টাকা দিছি আমি। দেবার বাদে 3 মাস গত হইয়া গেছে গিয়া। আমি বাড়ি আসলাম, আমি বাইরে আসলাম, আমার বাড়িতে অসুস্থ মানুষ।
আমি ফোনে তল্লাশা করছি আমার বাসা টিকিট কিন্তু হইলো আমার বাচ্চার, হ্যাঁ স্কুলে দিতাম, অঙ্গনাদি স্কুলে দেওয়া লাগে তো এর বাদে কইছেন তোমার এখানে আন না আইব, আইজ অফিসার নাই, কাইল হতা নাই, ভরু হতা নাই। এর বাদে তাই আমি বারবার তানে রিকোয়েস্ট করতে বলে পয়েন্ট আমার বাসা টিকিট কাল দেও রবা, আমি তো বড় আমার বাচ্চা তো অঙ্গনাদি পড়তে করতাম। এর বাদে তাই খালি তারিখ করুন করতে করতে 6 মাস করতে হয়ে গেছে গিয়া। এর বাদে কইন তুমি তো টাকা আরো আমার 1000 দেবা লাগবে বলে, বইন 1000 কি 500 টাকা হইলা হইলে এখন 1000 কি বলে, না আইবিন দেবা লাগে কিতা তো খালি আমার ওইতো না, ও টেবিলে দেবা লাগে, ও টেবিলে দেবা লাগে, আমার ওলা দাইন দেখাইলা। ও বাদে আমি ওভারও কইয়া না পারিয়া এখন কিতা করব, মজবুরি আমার বাসা টিকিট লাগে, আমি টাকা আরো 1000 দিছি। দেবার বাদে 8 মাসের কালো আমার বাসা টিকিট পাইছি। শ্রীভূমি জেলা জুড়ে গ্রীষ্মের বন্ধ 6 জুলাই থেকে 31 জুলাই অবধি চলবে বলে ঘোষণা বিদ্যালয় সমূহ পরিদর্শকের। আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে বরাক উপত্যকার জেলাগুলো গ্রীষ্মকালীন ছুটি 6 জুলাই থেকে শুরু হয়ে 31 জুলাই পর্যন্ত চলবে। আসাম রাজ্য স্কুল বোর্ডের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটির বাকি 5 দিন চলতি বছরের 3 অক্টোবর থেকে 7 অক্টোবর অবধি পুজোর ছুটির সাথে সংযুক্ত করা হবে বলেও জেলা বিদ্যালয় সমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস এক আদেশে জারি করেন। জেলাশাসকের আশ্বাসে অনির্দিষ্টকালীন অবস্থান ধর্মঘট প্রত্যাহার হোমগার্ডদের। 1947 সালের ব্রিটিশ আমলের হোমগার্ড আইন বাতিল করে মাসিক বেতন ভিত্তিক হিসেবে হোমগার্ডদের বেতন প্রদানের দাবিতে 25 জুন থেকে অনির্দিষ্টকালীন অবস্থান ধর্মঘটে বসেন শ্রীভূমির হোমগার্ডরা। প্রায় 24 ঘন্টা পেরোনোর পর জেলাশাসক আন্দোলনরত হোমগার্ডদের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে মিলিত হন। জেলাশাসকের মাধ্যমে তারা সরকারের উদ্দেশ্যে 2 মাসের সময়সীমা বেঁধে এক স্মারকপত্র প্রদান করেন। হোমগার্ডরা জানান, জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট থেকে আশ্বাস পেয়ে তারা অনির্দিষ্টকালীন অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেছেন। আগামী 2 মাসের ভিতরে তাদের দাবি পূরণ না হলে তারা রেল ও সড়কপথ অবরোধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও হুঙ্কার প্রদান করেন। আমাদের দাবি সম্পর্কে যে আমাদের দাবি ছিল, সেই দাবিটা আমাদের মাননীয় জেলাধিপতি মারফত আমরা আশ্বাস পেয়েছি যে আমরা ওনাকে একটা টার্ম দিয়েছি যে 2 মাসের ভিতরে যদি আমাদের দাবি পূর্ণ করা না হয় তাহলে আমরা সমগ্র বরাক ভ্যালি জুড়ে রেল রোকো আন্দোলন, মহাসড়ক বন্ধ করা আন্দোলন, মানে যত রকমের আন্দোলন আছে আমরা করব। উনি আমাদেরকে সাপোর্ট করেছেন। হ্যাঁ ভাই, তো अगर तुमने के अंदर कुछ नहीं हुआ तो आप लोग कीजिएगा, हम लोग का सपोर्ट रहेगा। তো তার জন্য আমরা আমাদের জেলাধিপতির মহাশয়ের আশ্বাসে এবং জেলা পুলিশ অধীক্ষক মহাশয়ের আশ্বাসে আমরা আমাদের যে অনশন ধর্মঘট তাহা প্রত্যাহার করে নিতে, মানে ওনাদের উপর সন্তুষ্ট হয়ে প্রত্যাহার করে নিলাম। জেলা পুলিশ অধীক্ষক মহাশয় আমাদেরকে অনেক সাহায্য করেছেন। উনিও আশ্বাস দিয়েছেন যে আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো সরকারের নিকট অতি তাড়াতাড়ি পৌঁছে দেবেন এবং এটা নিয়ে সরকারি বিভাগীয় তরফে আমাদেরকে নিয়ে আলোচনার একটা মানে ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। গতকাল 11টা থেকে এখন 1:15 পর্যন্ত আমাদের মুখ্য দাবি হলো, আমরা যে বারবার মেমোরেন্ডাম দিয়েছিলাম আমাদেরকে একটা হোমগার্ড 1947 অ্যাক্ট, ওই অ্যাক্টের দোহাই দিয়ে আমাদেরকে ভলান্টিয়ারি সিস্টেমে রাখা হয়েছে। ওই অ্যাক্টটা চেঞ্জ করে আমাদেরকে মানে পরিবারবর্গ নিয়ে বাঁচার একটা ব্যবস্থা, কারণ আমরা টোটাল ভলান্টিয়ারি সিস্টেম, আমি যদি নো ডিউটি নো পে, আমরা যদি কর্তব্য করি না আমরা কোনো পয়সা পাই না, এরকম সিস্টেমে আমরা আছি। আমরা বারবার দাবি করছি যে আমাদেরকে ওয়েজ বেসিসের পরিবর্তে স্যালারি বেসিসে আমাদেরকে উন্নীত করার দাবি জানাচ্ছি। কাচারের ময়নাগড়ে বাঘের আতঙ্ক, বাঘের আক্রমণে মৃত্যু গরুর। বাঘকে খাঁচায় পুরতে বন বিভাগ স্থাপন করলো পিঞ্জিরা। বিগত কিছুদিন থেকে ময়নাগড় অঞ্চলে বাঘের আতঙ্কের সৃষ্টি হয়েছে। জনগণের দাবি, অঞ্চলটির বিভিন্ন জনগণের গরু ছাগল সহ বহু গৃহপালিত জীবজন্তু ভক্ষণ করেছে বাঘ। বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন অঞ্চলটির জনগণ। এলাকার জঙ্গলের ভিতরে একটি গরুর মৃতদেহ প্রত্যক্ষ করে জনগণ দাবি করেন যে বাঘের আক্রমণে গরুটির মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে বন বিভাগের লোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঘের সন্ধানে অভিযান শুরু করেছে। বন বিভাগের লোক পিঞ্জিরা বসিয়ে বাঘকে খাঁচায় পুরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকম মানে আমার কাছে একটা ইনফরমেশন আইছিল, যেহেতু বালাছাড়া বিট অফিসও আইছে আর আমার কাছে আইছে ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমের কাছে, যে এরকম একটা গরু মারা হয়েছে এই জায়গাতে, মানে বাঘে অ্যাটাক করে এটা জঙ্গলে টানিয়ে লয়ে গেছে। তো লোকাল মানুষরা তো অবভিয়াসলি বাঘ নামই বহুত ডেঞ্জারাস। তো আর তারপরে গিয়ে আমরা আর কি মানে বহুত মানে প্ল্যানিং করিয়া
তো আমরা ভাবছি যে আজকে আমরা এটা ডিপ্লয় করে দেবো, মানে আর কি কেজটা, যাতে আর কি মানে দেখেন এদিকে আর কি বাগানের অঞ্চলের মানুষরাও আছে যারা এদিকে কাজ উজ করতে আয়, তো গার্ডেন অফিসিয়ালসরাও আছে। তো ইন কেস মানে মানে বাই দি গ্রেস অফ গড কি এখন অব্দি মানে সিভিলিয়ানের উপরে কোনো অ্যাটাক হয়েছে না, জাস্ট খালি ডোমেস্টিক অ্যানিমেলের উপরে অ্যাটাক হয়েছে। অ্যান্ড আমরা এটা যতটুকু সম্ভব আমরা এটার সলিউশন করার চেষ্টা করতে আছি। মানে আমরা ওই বাগান অঞ্চলের মানুষরাও খুব বড় কোঅপারেশন আছে, আজকে সারাদিন ধরে আমরা এটা লাগাইতে আছি আজকে। আর আপনারা সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব যে আমরা পিঞ্জরা লাগানোর পরে কেউ যেন এই এরিয়াত না আয়। কেন? কারণ না মানে মানুষের গন্ধ পাইলে এই বাঘটা আইতো না। মানুষের গন্ধ যদি বহুত বেশি মানুষ আয়, আমরা এটা লাগাই যাবো গিয়া, আর তারপরে গিয়া এটা মনিটর করাইবো, তারপরে গিয়া যদি এটা ঢুকে তখন গিয়া আর কি মানে আমরা আয়া এটারে ইয়ে করিয়া যাবো। সফল ইন দা সেন্স আমরা মানে মানুষের সেফটি মানে আমরা সাকসেস, বাস ওইটা। মানুষ জীবজন্তু আশেপাশে, কারণ হেও একটা জীব, দেখো হেও তারও তো একটা প্রাণ আছে না, তো আমরা এটা দায়িত্ব যে আমরা তারা এনিহাও বাঁচাইতাম, তারও বাঁচানি দরকার মানুষেরও। ধন্যবাদ। ঘটনা হয়েছে, বাট মানে এটা আর কি অতটুক বেশি আর কি হাইলাইট হয়েছে না ওই টাইমে। কারণ দেখেন প্যানিক হয়ে লাভ নাই না। আজকে দেখেন আপনারাও আর কি মিডিয়া সম্পর্কে আপনি জিগাইতেছেন, দেখিয়া আপনারা স্পটে আছেন, দেখিয়া আপনারা কোয়া হইতেছে, কিন্তু এখন যদি বরাকবিলের মানুষরা জানে যে এদিকে বাঘ আছে, তো এটা ভয় করিয়া আর কি মানুষের ঘর থেকে বাড়িত না, তো বেকার ওই টেনশনটা। আর দেখেন এতদিন অব্দি বাঘ যে জায়গাতে আসিল এটা হলো বনাঞ্চল, মানে জঙ্গল এরিয়া, তো ওইদিকে তো মানুষ আর যাবার কথা না। কিন্তু এটা দেখেন এটা একটু মানে ডলুর যে এটা এদিকে সিভিলিয়ান এরিয়া কয়, এটার মানে মানুষ আয় যায় কাজ উজ করে, তো ওইটার সেফটির লিগা মানে তারার সেফটির লিগা এটা আজকে ট্র্যাপ লাগানো হইতেছে কেজ। দেখি ঠাকুরের আশীর্বাদে যদি এটা সেফলি ঢুকে যায়, তো আমরা আর কি ইনিশিয়েট করা সাকসেসফুল। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল।
এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল, ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শ্রীভূমি সফরে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী। শ্রীভূমির ঝটিকা সফরে বিভাগীয় আধিকারিকদের সাথে উন্নয়নমূলক পরিকল্পনা সন্দর্ভে পর্যালোচনা বৈঠক। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন প্রক্রিয়াকে অধিক গতি দেওয়ার উদ্দেশ্যে শ্রীভূমিতে উপস্থিত হন কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে। শ্রীভূমির জেলাশাসক কার্যালয়ে এ উপলক্ষে বিভাগীয় আধিকারিকদের সাথে এক উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উত্তর পূর্বাঞ্চলে কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি, সফলতা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বিশেষভাবে শ্রীভূমি জেলায় কৃষি ও মৎস্য পালনের সম্ভাবনাসমূহ অধিক কার্যকরীভাবে ব্যবহার করে স্থানীয় অর্থনীতিকে সুদৃঢ় করা যায় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন কেন্দ্রীয় মন্ত্রী। বৈঠকে পূর্বোত্তর সম্পর্ক সেতু নামের এক গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এই প্রকল্পটি মূলত উত্তর পূর্বাঞ্চলকে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিকভাবে মূলধারার সাথে সংযুক্ত করার এক প্রচেষ্টা। মন্ত্রী রক্ষা নিখিল খাড়সে জানান, উন্নয়ন সীমিত সংখ্যক লোকের মধ্যে সীমাবদ্ধ না হয়ে এর ফলাফল জনগণের মধ্যে বিস্তার করা প্রয়োজন। ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ ও স্থানীয় কিছু নতুন প্রকল্পের প্রস্তাবও মন্ত্রীর সম্মুখে দাখিল করা হয়। মন্ত্রীর এই সফরে শ্রীভূমি তথা সংলগ্ন অঞ্চলে উন্নয়নমূলক কর্মে গতি বৃদ্ধি করবে। तो सेंट्रल गवर्नमेंट की तरफ से सभी MOS को वहाँ पे भेजा जाता है विजिट के लिए कि वहाँ पे सेंट्रल गवर्नमेंट रिलेटेड स्कीम्स है वो ठीक से चल रही है या नहीं चल रही है, क्या नए इनिशिएटिव लिए गए या हम सेंट्रल गवर्नमेंट की तरफ से और क्या अच्छा कर सकते हैं। क्योंकि डिस्ट्रिक्ट में जाने के बाद काफ़ी इंफॉर्मेशन हमें मिलती है। जैसे आज मैं यहाँ आने के बाद हम सभी ऑफिसर के साथ हमने बात की। यहाँ पे एग्रीकल्चर सेक्टर में फिशरी का ज़्यादा मार्केट है, यहाँ पे काफ़ी किसान फिशरी का मार्केट करते हैं। तो इसको फिशरी का जब अच्छा प्रोडक्शन है तो केंद्र सरकार के माध्यम से और अच्छा फैसिलिटी हम यहाँ पे क्या प्रोवाइड कर सकते हैं। जैसे हमने यहाँ पे चर्चा किया
कोल्ड चेन हम यहाँ पे बना सकते, कोल्ड स्टोरेज दे सकते, क्योंकि मुझे यहाँ पे बताया गया कि फिश यहाँ से एक्सपोर्ट भी होती है अच्छी क्वालिटी की। सभी सेंट्रल गवर्नमेंट से रिलेटेड जितनी भी योजनाएं उसके आधार पे आज यहाँ पे मीटिंग हुई है और ये रेगुलर प्रैक्टिस सेंट्रल गवर्नमेंट की है। आदरणीय प्रधानमंत्री साहब का ये विजन है कि नॉर्थ ईस्ट के जो भी डिस्ट्रिक्ट है, जो हमें लगता है बैकवर्ड डिस्ट्रिक्ट है, तो वहाँ पे जाके केंद्र सरकार की तरफ से कोई ना कोई मंत्री वहाँ पे जाए, वहाँ पे सभी स्कीमों के बारे में समझे, उन्हें क्या ज़रूरत है, स्टेट गवर्नमेंट या सेंट्रल गवर्नमेंट से बात करके वो डिस्ट्रिक्ट को हम आगे कैसे ला सकते हैं, ये प्रयास आदरणीय प्रधानमंत्री जी का ये मीटिंग के माध्यम से हमेशा रहता है। कॉलेज से लेके जो बच्चे रहते, खास करके कॉलेज के जो यूथ है, उनको गवर्नमेंट प्रोग्राम के साथ कैसे हम इंटरलिंक कर सकते हैं, इसलिए यूथ मिनिस्ट्री काम करती है। जैसे अभी यूथ मिनिस्ट्री का माय भारत पोर्टल हम चला रहे हैं, उसमें लगभग 1.5 करोड़ से भी ज़्यादा यूथ ने रजिस्टर किया है। माय भारत के ऊपर अभी काफ़ी अच्छे प्लेटफॉर्म हम दे रहे हैं, उस पर काफ़ी लर्निंग प्रोग्राम भी हम उस पर चला रहे हैं। जैसे हमने बोला कि एडिक्शन का एक बड़ा मसला है, तो एडिक्शन के भी हम प्रोग्राम चला रहे हैं कि यूथ अभी एडिक्शन की तरफ कैसे मतलब ना जाए, इसके अलग अलग एक्टिविटी के माध्यम से। और दूसरा, स्पोर्ट्स एक ऐसा सेक्टर है कि स्पोर्ट्स के साथ हम यूथ को ज़्यादा एंगेज कर रहे हैं कि यूथ अपनी एनर्जी, अपना टैलेंट स्पोर्ट के माध्यम से आगे लाए और अपने डेली रूटीन में भी वो फिट रहे, मेंटली फिट रहे, फिजिकली फिट रहे। इसलिए यूथ मिनिस्ट्री और स्पोर्ट्स मिनिस्ट्री इसमें आगे आके काम कर रही है। हमारे मिनिस्ट्री के माध्यम से भी ये रेगुलर अवेयरनेस प्रोग्राम हम चला रहे हैं और आने वाले दिनों में भी माय भारत वॉलंटरी के माध्यम से भी हम जाके ज़्यादा से ज़्यादा ये प्रोग्राम करेंगे। जैसे मैंने यहाँ पे यूथ क्लब के बारे में भी पूछा कि यहाँ 5-6 यूथ क्लब रजिस्टर है, यूथ क्लब और ज़्यादा हम कैसे रजिस्टर कर सकते हैं और उसको माय भारत के साथ, हमारे मिनिस्ट्री के साथ कैसे इन पैनल कर सकते हैं। और माय भारत एक ऐसा पोर्टल है कि हम अलग अलग मिनिस्ट्री को उसके साथ लिंक कर रहे हैं। जैसे आपने स्किल डेवलपमेंट के बारे में बताया, जॉब के बारे में बताया, तो माय भारत के ऊपर जाने के बाद यूथ को सभी इंफॉर्मेशन वहाँ पे मिलेगी, कौन से मिनिस्ट्री में कहाँ पे जॉब है या नहीं है, वो खुद का CV क्रिएट कर सकता है। अगर उसे लगता है कि मुझे यहाँ पे जाके 15 दिन जाके मुझे हॉस्पिटल में सर्विस करनी है, सोशल वर्क करना है, हाईवे पे जाके करना है या गांव में जाके करना है, तो वो यहाँ से रजिस्टर करके वो जा सकता है, इंफॉर्मेशन ले सकता है। तो उससे ये सहायता उसको होगी कि उसे भी पता चलेगा कि गवर्नमेंट किस किस सेक्टर में काम कर रही है, कहाँ पे जॉब अपॉर्चुनिटी है, तो जिसके माध्यम से उसे एक अच्छा प्रोत्साहन इसमें मिल सकता है। সন্ধ্যা রাতে চুরিকাণ্ড শ্রীভূমি শহরে। চুরিকাণ্ডে লাগাম টানতে বারবার ব্যর্থ হচ্ছে শ্রীভূমি পুলিশ প্রশাসন। এবার আর গভীর রাতে নয়, সন্ধ্যা রাতেই হাত সাফাই অভিযানে নেমে পড়ল চোরের দল। সন্ধ্যা রাতে সেটেলমেন্ট লিংক রোডে হানা দিল চোর। সেটেলমেন্ট লিংক রোডের দুলু নমসুদ্রের ঘরে হানা দেয় চোর। ঘরে কেউ না থাকার সুযোগে দুলু নমসুদ্রের ঘরে হানা দিয়ে সোনার অলংকার, ইনভার্টার, সিলিন্ডার সহ নগদ 5000 টাকা হাতিয়ে নিয়ে চোর। পরিবারের লোক ঘরে এসে চুরিকাণ্ড বুঝতে পেরে স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরিকাণ্ড নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। শহর জুড়ে ঘন ঘন চুরিকাণ্ড সংঘটিত হওয়ায় পুলিশের প্রশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। আমি আইছি ঘর আমার মেরে লইয়া, আমার বোনের ছেলেরে লইয়া ঘর আই আমার মেয়ে চুরি করতে হয়েছে, লইয়া গেছে বাথরুমও গিয়া দেখি পিছনের দরজা খোলা, গেট তালা মারা, গ্রিল তালা মারা, পিছনের দরজা খোলা দেখিয়া আমি আমার মেয়েরা হয়েছে তাড়াতাড়ি বাইর গিয়ে মাসির গিয়া ফোন কর তাড়াতাড়ি আইতো। আমি যে আমার মোবাইল লগে আছে, আমার বোনকে ফোন করতাম, আমার দেখিয়ে মানে আমার শরীর হবে ওর লগে লগে আমি আমার বোনকে আমার মেয়েরা ফাটাইয়া আমার বই নিয়েছে। আবার পরে আমি খুঁজলাম ঘর মনে চুরি হয়ে গেছে, ঘরের সব জিনিস উলট ফালট, অন্য একটা জিনিস দরজা ভাঙ্গা। ও আমার বই দৌড়িয়ে আইছে, আমার পরে দিকে দেখা যায় ঘরের ভিতরে ঢুকিয়া বহুত জিনিসও নাই, ইনভার্টার একটা নাই, ইনভার্টার, এরপরে সিলিন্ডার নাই, সোনা নাই, টাকা নাই, আরো কিছু যদি নাই হইয়া থাকে আমরা এখনো তো পুরা মতো দেখছি না, এটা কইতে পারতাম না। পুলিশরা খবর দেওয়া হয়েছে, এখন সাতটারা মানে আইবা। ওই তো বই না আসলো, বই না এসে বললো দিদি ঘরে চুরি হয়ে গেছে, ঘরে আয়। এই তাড়াতাড়ি করে আসলাম, এসে দেখি ঘরের এই অবস্থা।
মানে বোন কটা সময় গেছিল? 7:30 7:30 এসে না না আমি বাইরে ছিলাম দোকানে দি করে আই করে মনে হয় চুরি হয়ে গেছে রাস্তা ঘর উল্টা পাল্টা করে রাখা এই তো এসে দেখলাম সত্যি করে চুরি হয়ে গেছে কি কিনেছে? খালি সিলিন্ডার একটা ইনভার্টারের মেশিন আমার অল্প সোনা টাকা পয়সা হয়ে গেল টাকা কত হবে? 7,000 দেড় ভরি হবে কি কি ছিল? শাখা ভোলা একটা চেইন এত তো আর আইডিয়া নেই মাথা এখন কাজ করছে না কি বলবো নিরুপমা নমস্কার অজয় নাথ আমরা ভাড়া থাকি মালিকের বাড়ির মালিকের নাম? এই তো রতীশ রঞ্জন দাস নাথ সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।